আসসালামু আলাইকুম বন্ধুরা, মিতু আপু বলছি দুবাই থেকে। যেহেতু আজকে একটু পার্কে আসছি, 3-4টা ভিডিও একদিনে বানিয়ে নিয়ে যাই যাতে আপনাদেরকে মানে পোস্ট করে দিতে পারি। আজকে অফিস ছিল না, এই ফাঁকে একটু ভিডিও মেক করছি যেহেতু সময় পেলাম। এতক্ষণ বসেছিলাম, ওই যে আমার ব্যাগটা রেখে দিয়েছি। এরকম এই পার্কে রাত 12টা পর্যন্ত চলে, তো এই পার্কটাতে লোক একদম ভরা থাকে। অনেক সুন্দর এই পার্কটা। সব এখন আমি যেটা বলবো যে আপনারা আপনাদের ফাইলগুলো জমা দেওয়ার ক্ষেত্রে এজেন্সি সিলেকশন কিভাবে করতে পারেন। দেখুন, আমরা বাংলাদেশের মানুষ এজেন্সি বলি। দেখেন, হাই প্রফেশনাল ভিসার ক্ষেত্রে আসলে এজেন্সি হয় না, আপনি কোম্পানি, সেটা যেহেতু আমরা বাংলাদেশি ন্যাশনাল, আমরা বাংলাদেশি কোনো কোম্পানির আন্ডারেই এসে থাকি। এখন সেই কোম্পানির আন্ডারে আসার ক্ষেত্রে আপনাকে যেটা মানে বুঝতে হবে যে আপনি যখন কোনো বাংলাদেশি কোম্পানি বা আন্ডারে আসছেন বা যে কোনো কোম্পানির আন্ডারে আসেন না কেন, হাই প্রফেশনাল ভিসায় সাধারণত যে কোম্পানির আন্ডারে আসেন ওই কোম্পানি খুবই কম কাজ দিয়ে থাকে। মনে হয় শতকরা কত পার্সেন্ট আমি জানি না, সেটা এক্স্যাক্টলি বলা যায় না। মেজরিটি পার্সেন্ট কাজ দিবে না। আপনি জাস্ট বলতে গেলে কোম্পানির কাছ থেকে ভিসাটা কিনে চলে আসবেন, তারপর আপনি আপনার নিজের মতো করে অন্য জায়গায় কাজ খুঁজে নেবেন। আপনি যদি ইঞ্জিনিয়ার হন, অনেক সিভিল ইঞ্জিনিয়ার আমাকে নক দেন, ডক্টরসরা নক দেন, ডেন্টাল ডক্টর। তো আপনি যদি মানে যেই ডক্টর হন না কেন, আপনি আপনার সেক্টরে খুঁজে নেবেন। ইঞ্জিনিয়ার হলে ইঞ্জিনিয়ারের কনস্ট্রাকশন সাইটে খুঁজতে পারেন। প্রথমে এসেই হয়তো আপনি অফিসারি পেলেন না, সুপারভাইজারি বা নির্দিষ্ট একটা কাজ করলেন, তখন আপনার স্কিলে দেখলে ওরা এমনি 6 মাস 3 মাসের মধ্যে আপনাকে নিয়ে যাবে। তারপর যারা হোটেল সেক্টরে আছেন তারা এইভাবে এসে আপনারা লিঙ্কডইন, ইনডিডে জবগুলো খুঁজে অ্যাপ্লাই করতে পারবেন। এখন এজেন্সি চেনার ক্ষেত্রে সর্বোচ্চ বিষয় যেগুলো আপনাদের জানতে হবে বা খেয়াল রাখতে হবে, সেটার মধ্যে প্রথমত আপনি যে এজেন্সিতে অ্যাপ্লাই করছেন সেই টিমের সাথে জিজ্ঞাসা করবেন যে আপনি হাই প্রফেশনাল ভিসায় আসবেন, সেই ক্ষেত্রে তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো কি, তারা ভিসা প্রসেসিংটা কিভাবে করবে, কত টাকা খরচ নিবে, আফটার ভিসা কত, বিফোর ভিসা কত টাকা দিতে হবে, আফটার ভিসা কত টাকা দিতে হবে, আপনার ডেজিগনেশন কি দিবে, আপনার কোন পদবি দিবে, এবং আপনার অবশ্যই ব্যাকগ্রাউন্ড অনুযায়ী যেন পদবি ঠিক থাকে। লাইক আপনি হয়েছেন এখন ইঞ্জিনিয়ার কিন্তু আপনাকে দিচ্ছে মার্কেটিং ম্যানেজার, এই সমস্ত পদবি দিলে কিন্তু আপনার ফাইলের ভিসা রিজেক্ট হবে। তারপর সাধারণত 1999 থেকে শুরু করে 98 এর নিচের ফাইলগুলো রিজেক্ট হয়। এই ফাইলগুলো এত জন্মসালের ফাইলগুলো আপনারা দিবেন না, এই ফাইলগুলো থেকে ভিসা রিজেক্ট হয়। অনেক এজেন্সি বলবে যে হ্যাঁ ভিসা হয় বা একটু বেশি টাকা লাগবে, আমি করাই দিব, না এটা করা যাবে না। তারপর যেটা সব থেকে বেশি বেশি ইম্পর্টেন্ট, আপনি যে এজেন্সির মাধ্যমে আসছেন ওই এজেন্সিকে জিজ্ঞাসা করবেন যে আপনাদের লাইসেন্স কি, এলএলসি লাইসেন্স, লাইসেন্সের কত নাম্বার লাইসেন্স, আপনাদের 1 নম্বর লাইসেন্স না 2 নম্বর লাইসেন্স, সেটার মেয়াদ আছে কিনা। আবার দেখা গেল যে তাদের মেয়াদ যদি 1 বছর হয়, রিনিউ করে নাই, তাহলে কিন্তু আপনি বিপদে পড়বেন। সো এই সমস্ত লাইসেন্সের আন্ডারে আসা যাবে না। এবং তারা কতটুকু ট্রাস্টেবল, তারা তাদের কোনো পার্সোনাল ইনফরমেশন, লাইক ধরেন আমাকেই আপনি ফাইল দিলেন, আমি আমার পাসপোর্ট বা আমার এনআইডি কপি আপনাদের সাথে শেয়ার করছি কিনা, শুধু ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিলাম আপনি টাকা পাঠাই দিলেন, সেটা হবে না। তাদেরকে জিজ্ঞাসা করবেন যে আপনাদেরকে যে আমি টাকা দিব তার জন্য আপনারা কোনো আপনার আইডেন্টি প্রুফ দিবেন কিনা। কারণ বাংলাদেশ থেকে তো, কারণ ভিসাটা তো আপনার দুবাই থেকেই অ্যাপ্লাই হবে। আপনি 20% কাজ নিজে করতে পারবেন, বাকি 80% কাজ কোম্পানির আন্ডারে করতে হবে। তো সেই ক্ষেত্রে তো আপনাকে এখানকার উপরেই ডিপেন্ড করতে হবে। সো এজেন্সির এই বিষয়গুলো জানতে চাবেন, আপনি ডিরেক্টলি কোশ্চেন করবেন যে আপনার লাইসেন্স রিনিউ কবে, এক্সপায়ারি কবে, লাইসেন্স কোন ইস্যে আছে, এগুলো দেখেন তারা বলে কিনা। বা এগুলো যদি আপনাকে স্মার্টলি অ্যান্সার দেয় বা কে যদি দেখেন যে না এগুলো ভুলভাল অ্যান্সার দিচ্ছে, তাহলে আপনি তো বুঝেই যাবেন। আর আপনাকে যদি সঠিকভাবে অ্যান্সার দেয় সেটাও তো আপনি বুঝবেন যে আপনার জন্য এটা আসলে ডিসিশন নেওয়াটা ইজি হয়ে যাবে। তো এজেন্সি চেনার ক্ষেত্রে এই বিষয়গুলো খেয়াল রাখবেন। আবার এজেন্সি আপনার উত্তরগুলো, আপনি যখন মেসেজ করছেন আপনার উত্তরগুলো ইয়েস নোতে দিচ্ছে নাকি একটু বিস্তারিত দিচ্ছে। যেমন অনেক সময় আপনারা আমাকে অনেক এসএমএস দেন, আপনারা দেন সংক্ষেপে, আমি দেই বিস্তারিত, কারণ আমি আপনাদের ওই এক কথায় অ্যান্সার দিতে পারি না। কারণ এটা একটা কোশ্চেনের পিছনে অনেকগুলো উত্তর থাকে। সো এইগুলো বিষয়গুলো খেয়াল রাখবেন।
তারা কিভাবে রেসপন্স করছে। অনেক এজেন্সি হচ্ছে আপনি টাকা দেওয়ার পর্যন্ত ভালোভাবে রেসপন্স করবে, টাকা দেওয়ার পরে বলবে না। আমাকে কয়েকজন নক দিছে যে আপু আপনার ভিডিওগুলো আগে দেখিনি, পরে দেখেছি, আমার কাছ থেকে তো 1 লাখ টাকা নিয়ে নিচ্ছে, আমার সার্টিফিকেট দিয়েছি, এখনো আমার সার্টিফিকেট নাকি রিজেকশন হয়েছে। তাহলে তার সার্টিফিকেট যদি মানে মাইগভ থেকে অ্যাপোস্টাইল করায় বা কি কারণে রিজেকশন আসে সেটা বলে না। তারপর তাদেরকে বলবেন যে আমার কন্ট্যাক্ট লেটার, স্যালারি কত দিবেন, আর স্যালারির বিষয়টা খেয়াল রাখবেন, চেষ্টা করবেন 5,000-এর মতো স্যালারি দিতে। কিন্তু এখন আমি যে অর্গানাইজেশনের সাথে কথা বলছি 5,000 স্যালারি কেউ দিতে চায় না। ওরা হচ্ছে 5,000 দিতে হলে আপনাকে নিজেকে প্রত্যেক মাসে ব্যাংক অ্যাকাউন্টে ডিপোজিট করতে হবে, কারণ ওরা বেশি স্যালারি দিলে গভর্নমেন্টকে হয়তো বা ট্যাক্স দিতে হয়, এটা আপনাদেরকে ওরা ডিরেক্টলি বলবে না। আবার এখানে আরেকটা বিষয় বলে রাখি, এজেন্সি অনেক সময় আপনাকে আপনার কন্ট্যাক্ট লেটারে 2,000 বা 3,000 স্যালারি ধরে নিয়ে আসবে, কিন্তু আপনি এখানে আসার পরে আপনার লেবার কার্ডের সময় আপনার স্যালারি দিয়ে দিবে 1,200, 1,500। সো এই সমস্ত বিষয়গুলো সব কিছু জেনে শুনে আসতে হবে। আসার পরে মেডিকেল কতদিনে হবে, ফিঙ্গারপ্রিন্ট কতদিনে হবে, এগুলো বিষয় জেনে, বা কতদিন পরে আপনি এমিরেটস কার্ডটা পাবেন, এই বিষয়গুলো নিয়ে এজেন্সির সাথে কথা বলবেন। আর এইগুলো বলার কারণ হচ্ছে আপনারা সচেতনভাবে আপনাদের ফাইলগুলো দেন, টাকা পয়সা যাতে লস না করেন। আমি কি বলবো, আমার এক কলিগে বর্তমানে মলদোভায় হচ্ছে, আসলে ওনার জন্য আমার দুঃখ হচ্ছে, কষ্ট হচ্ছে। মলদোভাতে একজনের কাছে ফাইল দিয়েছে, অনেকগুলো টাকা পেন্ডিং দেওয়া হয়েছে, কিন্তু ওই হারেমি এখনো ভিসা দিচ্ছে না। সো ভিসার ক্ষেত্রে তো অনিশ্চয়তা জড়িত থাকে। সেই ক্ষেত্রে নিতু আপু আপনাদের কাছ থেকে কোনো টাকা পয়সাও নিচ্ছে না, চাইলে ফাইল জমা দিতে পারেন, সমস্যা নেই। আর আপনারা হচ্ছে এতটা বেশি আমাকে কোশ্চেন করবেন না, সবাই ভিডিও দেখবেন। ভিডিও দেখবেন বলতে আমার কিন্তু তত বেশি ভিডিও না, লাইভের ভিডিওগুলো দেখতে পারেন, ওখানে বেশি হচ্ছে আপডেট আছে। আর বিজনেস রিলেটেড কোশ্চেন করলে আমি বেশি খুশি হই, কারণ আমার ব্যবসা সম্পর্কেই হচ্ছে কথা বলতে ভালো লাগে। সো আজকের ভিডিওতে ক্লিয়ার করার চেষ্টা করলাম ভালো এজেন্সি সিলেকশন করার নিয়মগুলো, কিভাবে আপনি কোনো এজেন্সি বা কোম্পানির আন্ডারে আসতে পারেন। আর অনেক হচ্ছে আবার বেশি স্মার্ট, আমার কাছ থেকে ইনফরমেশন নেয়ার পরে বাঙালি না আমরা, আমি আপনাদের এই কথাটা বলি, আপনারা বিশ্বাস করবেন কিনা, আমি আমার যখন বাংলাদেশে আমার বান্ধবীকে বলছি যে তোরা, বান্ধবীর হাজবেন্ড থাকে, বলছি যে তোরা আমার ফাইলটা প্রসেসিং কর, ওরা ওদেরকে জাস্ট আমি পাসপোর্টের কপিটা আর ডকুমেন্ট পাঠিয়ে দিয়েছি অ্যাপোস্টাইল করে, ওরা আমার সব কিছু করে দিছে। বলছে শুধু টাকা দেন, দিয়েছি আমি ওয়েট করেছি, আমি জিজ্ঞাসাও করি না যে কোম্পানির নাম কি বা এজেন্সির নাম কি। ইভেন এখানে আসার পর আমি এজেন্সিতে গিয়েছি আপনাদের জন্য, নিজের জন্য না, কারণ সবকিছু ওরাই করে দিছে। আমি এটা নিয়ে মাথা ঘামাইনি। ভাই আপনি বিদেশে আসতেছেন, কাউকে না কাউকে ট্রাস্ট করতে হবে, আমাকেও তো করতে হয়েছে। আর দুবাই থেকে বাংলাদেশের ডিস্টেন্স বেশি না, আবার তো আপনার নিজের ব্যক্তিগত জাজমেন্ট থেকে যাবে। এজেন্সি চুজ করার ক্ষেত্রে সতর্ক হবেন। আর এই ভিডিওগুলো করার কিছু কারণ আছে, যে এখান থেকে দুবাই থেকে কিছু হচ্ছে এজেন্সি অ্যাড করে, তাদের সাথে আমি কথা বলেছিলাম, তাদের প্রাইস রেট এত হাই, কিন্তু তাদেরকে আমি ফাইল দেইনি। পরে এসে মানে তাদের কাছে যারা আসছে তাদের দুজনের কাছে কথা শুনে আমি স্ক্যাম, তাদেরকে যে স্যালারিতে নিয়ে আসা হয়েছে। এখন যেমন কথা সাপোজ ধরেন আমি, আমার স্যালারি 5,000, এখন আমি যে এজেন্সির মাধ্যমে আসছি, এটা একটা উদাহরণ দিচ্ছি, এখন আমাকে যদি আবার এখানে নতুন এসে প্রত্যেক মাসে আমার নিজের স্যালারি ব্যাংকে ঢালতে হয়, আবার নিজের তুলতে হয়, তাহলে এটা কিন্তু আমার জন্য অনেক বার্ডেন, কারণ আমি এসেই তো এখানে 5,000 7,000 টাকা বেতনের চাকরি পাচ্ছি না। সো এইগুলো তাদের হ্যারাসমেন্ট হচ্ছে, ঠিক আছে, এগুলো নামি দামি কয়েকটা এজেন্সির মাধ্যমে লোকজন এসে এই হ্যারাসমেন্ট হচ্ছে। এবার তাদের কিছু টার্মস থাকবে, কিছু কোম্পানির টার্মস থাকবে যে এখানে এসে টাকা দিতে পারবেন। সো এইসবের মধ্যে যাবেন না। একটা কথা মনে রাখবেন, আপনার জন্য কোনো অসুস্থতা হয়, আপনাকে দামি মেডিসিন খেতে হয় বা ভালো ডাক্তার দেখাইতে হয়। ভিসার ক্ষেত্রে 2-1 টাকা বেশি গেলেও এত বেশি রিস্ক নেওয়া যাবে না। আপনার 2 টাকা বেশি গেলেও যদি ভিসাটা পান, ইটস ওকে। কিন্তু যেখানে কথা কাজে মিল পাবেন না, টাকা দেওয়ার আগে মিষ্টি কথা, তারপর টাকা দেওয়ার পরে আপনার এসএমএস এর রিপ্লাই নাই, এগুলোর মধ্যে যাওয়া যাবে না। তো আশা করছি এজেন্সি যাচাই বাছাইয়ের ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিও।